প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখেন এখানে আমাদের সমাধান করব আজকে ১.১। এখানে আমাদের সমস্যাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে বলতেছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। আমাদের নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, তবে সেই সংখ্যাগুলো আমাদের কথায় দেওয়া আছে। আমাদেরকে সেটা কি করতে হবে? অঙ্কে লিখতে হবে। আমাদের এখানে প্রথমেতে কি দেওয়া আছে? ২০,০৭০ দেওয়া আছে। তো এই ২০,০৭০ সংখ্যাটাকে আমরা অঙ্কে লিখব কিভাবে? দেখো, এটাকে অঙ্কে লেখার জন্য আমাদেরকে এইখানে কি বলা আছে বলেন তো? ২০,০৭০ অর্থাৎ আমাদের স্থানীয় মানটা কোন ঘরে আছে? হাজারের ঘরে আছে। অর্থাৎ আমাদেরকে এইখানে অঙ্কেও করার সুবিধার জন্য এখানে কিছু বিন্দু নিতে হবে। যেমন একক, দশক, শতক, হাজার। দেখেন এখানে আমাদের হাজার পর্যন্ত আছে, এজন্য আমরা হাজার পর্যন্ত ৪ টা বিন্দু নিলাম, পয়েন্ট নিলাম। ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের এখানে কি বলছে? ২০,০০০। আচ্ছা, ২০,০০০ বলছে। ২০ লিখতে কয়টা সংখ্যা আমাদের দরকার? ২০ লিখতে আমাদের ২ টা অঙ্ক দরকার। এখানে ২ একটা অঙ্ক, ০ একটা অঙ্ক। তো যেহেতু ২০ লিখতে আমাদের ২ টা অঙ্ক দরকার, এজন্য আমাদের এখানে আমরা তো একক, দশক, শতক, হাজার, এই হাজার পর্যন্ত এখানে বিন্দু নিছি। এই যে এই হাজার পর্যন্ত বলা আছে যে হাজার পর্যন্ত আমরা বিন্দু নিছি। কিন্তু আমাদের এখানে সামনে বলছে ২০। ২০ লিখতে আমাদের আরো একটা মানে ২ টা সংখ্যার দরকার, যেহেতু এজন্য সামনে আরো একটা বিন্দু দেব। তাহলে এখন আমাদের কি হলো? এখানে ২০,০৭০ বলছে, তাই না? তাহলে ২০,০০০, এই যে হাজারের ঘরে এই যে শূন্যটা বসাই দেব, তারপরে এই যে ২ টা এই ঘরে দিব। তাহলে হচ্ছে ২০, এবার ১,০৭০, ৭০ লিখতে আমাদের কি দরকার? ৭ আর ০ লিখলে ৭০ হয়, তাই না? মাঝখানের এই যে ঘরটা ফাঁকা থাকতেছে, এটা হচ্ছে আমাদের এখানে একটা ০ বসাই দেব। তাহলে কি হয়ে দাঁড়ালো? দেখেন ২০,০৭০, দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, ২০,০৭০। ঠিক আছে? আমরা জানি যে যদি হাজারের ঘরের আর অযুতের ঘর ২ টা কি একসাথে মিলায়া করতে হয়। এজন্য আমরা পড়ব ২০,০৭০। এটা হচ্ছে আমাদের ক নাম্বার সমস্যাটার মানে এই ২০,০৭০, এটার এই সমস্যাগুলো এইভাবে সমাধান করবেন। ঠিক আছে? আমরা যদি আ সমাধানটা দেখি, প্রকৃত সমাধানটা আসলে কিরকম আমরা পরীক্ষার খাতায় লিখব, তাহলে ব্যাপারটা হবে এরকম। পরীক্ষার খাতায় লেখার উপযোগী করার জন্য আমরা এরকম সমাধান লিখব। এই যে দেখো সমাধানটা আমরা এভাবে লিখব। আমরা এখন একটা বক্স করে নেব। হুম? এভাবে এখানে যেরকম আমরা বিন্দু দিলাম সেরকম আমরা বক্স করে নেব। তারপর বক্সের মধ্যে আমরা এই সংখ্যাগুলা বসাই দেব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। পরীক্ষার খাতায় আমরা যদি আমাদের লিখতে পারি তাহলে এভাবেই লিখব। হুম? আচ্ছা, লেখার পর আমরা নিচে একটা কথা বলছি। কি কথা? যে কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, এই যে অঙ্কটা আমাদের প্রথম কি কথায় প্রকাশ করা ছিল না? যে ২০,০৭০, এটাকে আমরা কি করলাম? আ আচ্ছা, এই ২, ০, ০ এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে? তো আমরা আমাদের মানে এটাও সংখ্যা ২০,০৭০, এটা একটা সংখ্যা। আবার এখানে যে ২০,০৭০ আমরা লিখছি এটাও কিন্তু সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা কোথায় আছে? মানে এই সংখ্যাটা কথায় লেখা আছে। আর আমাদের কি করতে হবে? সেটাকে অঙ্কে লিখতে হবে। তো এই কথায় থেকে অঙ্কে লেখানোর যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে অঙ্কপাতন। ঠিক আছে? হ্যাঁ, কথায় থেকে অঙ্কে লিখতে গেলে যে সিস্টেমটা ফলো করতে হয় সেই প্রসেসটার নাম হচ্ছে অঙ্কপাতন। তো এইজন্য এখানে বলছে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর মানে অঙ্কে লেখার পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। আমরা যখন এটাকে আ অঙ্ক লিখতে যাই আমরা এখানে দেখলাম ব্যাপারটা যে আমরা এখানে কি দিলাম? ০ দিলাম। তো এই যে এই কথাটা বলছে যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই ঘরে এই খালি ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অর্থাৎ সংখ্যাটি ২০,০৭০। ঠিক আছে? তো এইভাবে আপনারা পরীক্ষার খাতায় সুন্দর করে উপস্থাপন করবেন। ওকে। এবার চলেন আমরা দেখি ৩০,০০৮ কিভাবে লিখতে পারি। এখানে ৩০,০০০ আমরা যদি দেখি হাজারের ঘর পর্যন্ত আছে আমাদের ৩০,০০০। তো এর জন্য আমরা কি করব? একক, দশক, শতক, হাজার এ পর্যন্ত নিলাম। ৪ টা বিন্দু। হাজার পর্যন্ত, হাজারের ঘর পর্যন্ত নিলাম। এরপরে এখানে আমাদের যেহেতু ৩০,
আমরা জানি যে 30 এই সংখ্যাটা লিখতে আমাদের কি করতে হয়, দুটো সংখ্যা লাগে, দুটা অঙ্ক লাগে, সংখ্যা তো না অঙ্ক। তো এজন্য আমরা এখানে আর একটা বিন্দু দেব, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। এখন এখানে কি বলছে, আমাদের 30,000কে হাজারের ঘরে আমরা এই শূন্যটাকে রাখবো, আর এই 3-এর ঘরে মানে এই সামনে যে ঘরটা এখানে আমরা 3 রাখবো, ঠিক আছে। তারপর কি বলছে 30,008, এই 8 হচ্ছে আমাদের এটা হচ্ছে কি ডানের সংখ্যা, তাহলে ডানের ডানে কি বসে আমাদের একের ঘরে বসে, এই জন্য 8। তাহলে 30,008, দেখেন এখানে এই মাঝখানের এই ঘর দুটো শূন্য, তাই না, মানে কোনো নাই। তো যেখানে কোনো থাকবে না কোনো কিছু লেখার, তাহলে ওখানে আমরা কি দেবো, শূন্য বসে দেবো। তাহলে এখন দেখেন এই যে কি দাঁড়ালো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হচ্ছে 30,000 কত দাঁড়ালো, 8, ঠিক আছে, 30,008। তো এটা হচ্ছে আমাদের এই যে 30,008কে অঙ্কে প্রকাশিত রূপ। আমরা যদি দেখি, দেখেন আমরা এইভাবে সমাধানটা লিখব পরীক্ষায় যে অযুত, আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে অযুত, হাজার, শতক, একক, দশক, একক, এভাবে লেখার পরে আমরা এই সংখ্যাগুলা বসাই দেব। তারপর নিচে আমরা বলবো যে অঙ্ক পতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘর খালি। আমরা দেখলাম যে শতক এবং দশকের ঘর খালি, এজন্য তাই শূন্য বসানো হয়েছে। এখানে আমরা কি শূন্য বসাইলাম, তাহলে আমাদের সংখ্যাটা গেল এই যে 30,008, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রসেস। অনুরূপভাবে আমরা যদি দেখি এখানে কি বলছে 55,400, আশা করছি আপনারা এটা পাবেন, নিজেরাই এটা চেষ্টা করবেন, ঠিক আছে। দেখেন 55,400কে আমরা কিভাবে লিখবো, আমাদের এখানে কি হাজার পর্যন্ত আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, এখানে যেহেতু 55 লিখতে দুইটা সংখ্যা লাগে, এই জন্য সামনে আর একটা বিন্দু দেব। তাহলে এখানে কি যে 55,000, তাহলে এই যে হাজারের ঘরে একটা 5 আর এই যে অযুতের ঘরে একটা 5, হ্যাঁ, একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে অযুতের ঘরে এটা আছে হাজার টাকা, তাহলে 55,000, তার মানে 400, 400, তার মানে 17 ঘরে আমাদের কি লিখতে হবে, 4 লিখতে হবে, যেহেতু ওখানে বলতেছে 400, তাহলে একক, দশক, শতক, অর্থাৎ আমাদের শতকের ঘরে কি হবে, 4 হবে, তাহলে 400, 4 হলো। এরপরে আমাদের কি একক এবং দশকের ঘরে এই দুটো কি ফাঁকা থাকতেছে, তাহলে এই দুটোকে আমরা কি বসে দেবো, শূন্য বসে দেবো। তাহলে কি দাঁড়াইলো, দেখেন 55,400, এই যে 55,400, ঠিক আছে। আমরা যদি সমাধানটা দেখি নিই আমাদের, তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের প্রকৃত সমাধান। আমরা একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত দেখছি, তারপর হচ্ছে যে সংখ্যাগুলো বসে দিচ্ছি। এখানে আমরা যে শূন্য বসে দিচ্ছি দশক এবং এককের পরে। এটা কেন বসালাম আমরা আশা করি এটা বারবার বলার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অতএব সংখ্যাটি 55,400, এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় সংখ্যাটি। ওকে, এবার আসেন আমাদের পরবর্তী অঙ্কে। এবার আমাদের কি বলছে 4,05,000। এবার আমাদেরকে লক্ষের ঘরে চলে গেছে, লক্ষ, তাহলে আমাদের কত লক্ষ লিখতে হবে, 4 লক্ষ। তো 4 লক্ষ লেখার জন্য আমরা কি করব, বরাবরের মতো এখানে আমরা কি করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু এখানে আমাদের লক্ষের কথা বলছে, এই জন্য আমরা কি লক্ষের ঘর পর্যন্ত আমরা বিন্দু দিয়ে নিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আমাদের কত লক্ষ বলছে, 4 লক্ষ। 4 লিখতে আমাদের কয়টা সংখ্যা লাগে, 4 লিখতে একটা সংখ্যা, একটা অঙ্ক লাগে, সংখ্যা তো না অঙ্ক। তাহলে এই জন্য আমরা সামনে আর কোনো সংখ্যা এখানে সামনে কোনো আর বিন্দু নিব না। যদি মানে একাধিক অঙ্ক লাগতো আমাদের সংখ্যাটা লিখতে, তাহলে আমরা সামনে একটা বিন্দু নিতাম। যেহেতু 4 আমাদের একটাই, মানে একটা অঙ্কই লাগে, তাহলে এখানে আমরা মানে লক্ষের ঘর পর্যন্ত যেটা নিলাম ওটাই থাকবে। এবার আমাদের এই লক্ষের ঘরে আমরা 4 বসে দিই, তাহলে 4,05,000, কত হাজার, 5,000, অর্থাৎ আমাদের হাজারের ঘরে কি বসবে, 5 বসবে। তো হাজারের ঘর কোনটা, এরকম, দশক, শতক, হাজার, এটা হচ্ছে আমাদের হাজারের ঘর। তাহলে এখানে বসবো আমাদের 5। এখন পরে কি থাকতেছে, বাকি যে সংখ্যাগুলো মানে ঘরগুলো ফাঁকা থাকতেছে, এগুলো এখানে আমরা শূন্য বসে দেবো। তাই এই ঘরে আমরা শূন্য বসাবো, এই ঘরে শূন্য, এই ঘরে শূন্য, এই ঘরে শূন্য। দেখেন কি দাঁড়ালো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আছে 4 লক্ষ, এই যে 5,000, একক, দশক, শতক, হাজার, এই যে 5,000, ঠিক আছে। আমরা যদি প্রকৃত দেখেন, এটাই হচ্ছে আমাদের
প্রকৃত সমাধান এই যে 4,05,000, ঠিক আছে। আমরা বলছি যে অঙ্ক পাতানোর পর দেখা যায় অযুত, শতক, দশক ও এককের ঘর খালি, তাই শূন্য বসানো আছে। এই অযুতের ঘর আমাদের ফাঁকা থাকে, আর শতক, দশক এবং এককের ঘর ফাঁকা থাকে, তাই এখানে আমাদের কি শূন্য বসতে দিই। তাহলে সংখ্যাটা দাঁড়ালো এই যে 4,05,000, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রকৃত সমাধান। পরীক্ষায় যখন লিখবে তখন সমাধান হলে এভাবে লিখবে, ঠিক আছে। এখানে আমরা সংক্ষেপে বোঝার জন্য এরপরে পরবর্তী সমাধানটা আসেন। দেখেন কি বলছে যে 7,02,075। হ্যাঁ, তো 7,02,075 দিয়ে লিখবো এই যে একক, তারপরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের এখানে লক্ষের ঘর বলছে 7 লক্ষ, তাহলে লক্ষের ঘর এটা, এখানে 7 বসে দিই। তারপরে কি বলছে 2,000, তো হাজারের ঘর কোনটা, একক, দশক, শতক, হাজার, এটা আছে হাজারের ঘর, এখানে আমাদের 2,000 বলছে, তাহলে এখানে হাজারের ঘরে 2 বসাবো। তারপরে কি 75 মানে হচ্ছে যে আমাদের এই 7 আর 5 75, অর্থাৎ দশকের ঘরে 7 বসবে আর এককের ঘরে 5 বসবে। তাহলে বাদ বাকি আমাদের এইখানে ফাঁকা থাকতেছে, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে কি দাঁড়ালো এই যে 7,02,075, ঠিক আছে। আমাদের এই যে দেখেন এটা আছে প্রকৃত নিয়ম, 7,02,075, এভাবে সমাধানটা করবেন, ঠিক আছে। ওকে, এবার আসেন আমরা দেখি গ নম্বরটা। আমাদের কি বলছে, গ নম্বর বলছে যে 76,09,070। 76 লক্ষ, এখানে আমাদের 76 কয়টা সংখ্যা লাগে, 2টা সংখ্যা লাগে, তাই না। তাহলে এবার দেখেন আমরা কি করতে পারি। তাহলে আমাদের কি দরকার, 76,00,000, লক্ষের ঘর পর্যন্ত আমাদের স্থানীয় মান আগে নিতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘর পর্যন্ত নিলাম। এখানে যেটা আমাদের 76 লক্ষ বলছি, তাহলে 76 লিখতে আমাদের সংখ্যা দরকার 2টা। এর জন্য আমরা কি করব, এখানে আর একটা সংখ্যা ঘর বাড়াই নেব। তাহলে দেখেন 76 লক্ষ, তাহলে 76, এখানে লক্ষের ঘরে থাকবে আমাদের 6 আর এই সামনের ঘরে থাকবে 7, তাহলে 76 লক্ষ। তারপর কি বলছে যে 9,000, তাহলে একক, দশক, শতক, হাজার, এটা আছে 9-এর ঘর, হাজারের ঘর, তাহলে এখানে হবে 9, তাহলে 9,000 হচ্ছে আমাদের কত, 9,070, তাহলে 70-এর ঘরে এখানে আমাদের 7, এখানে আছে 0, 70, ঠিক আছে। এখন এই 2টা ঘর ফাঁকা থাকতেছে, এটা কিসের ঘর, এটা আছে শতকের ঘর, আর এটা আছে কি হাজার, অযুতের ঘর। এই অযুত আর শতকের ঘরে আমাদের কি দেবো, 0 দেবো। তাহলে এইটা হচ্ছে 76,09,070, ঠিক আছে। ওকে, আমরা যদি দেখি আমাদের প্রকৃত সমাধানটা, এই যে দেখেন 76,09,070, এই যে 76,09,070, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। এবার আসেন গয়ে আর একটা অংশ আছে আমাদের 30,09,004। আশা করি এটা পাবে, 30,09,004, এটা আপনারা নিজেরাই লিখবেন। গয়ের দ্বিতীয় অংশটা আপনাদের থাকলো, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবার আসেন 5 নম্বর কি বলছে যে 5,03,02,007। 5 কোটি, অর্থাৎ আমাদের এবারে স্থানীয় মানটা কোটির ঘর পর্যন্ত নিতে হবে। তো এই কোটির ঘর পর্যন্ত নেওয়ার জন্য আমরা কি করবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে। কোটির ঘর পর্যন্ত আমরা স্থানীয় মান নিলাম। এবার আমাদের 5 কোটি, 5 লিখতে আমাদের কয়টা অঙ্ক দরকার, একটা অঙ্ক দরকার, তাই আমরা সামনে আর কোনো সংখ্যা এই ঘর বাড়াবো না। তাহলে 5 কোটি, কোটির ঘরে আমরা 5 লিখবো, তাহলে 5 কোটি। তারপর কি 3 লক্ষ, লক্ষের ঘর কোথায়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ লক্ষের ঘরে আমাদের 3 লক্ষ, তাহলে 3 লিখলাম। তারপর কি 2,000, অর্থাৎ হাজারের ঘরে 2, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 2, তাহলে 2,000। তারপর কি 7, এই যে এককের ঘরে আবার 7। ওকে, এখন বাদ বাকি কি থাকতেছে, এই দশকের ঘরে 0, শতকের ঘরে 0, অযুতের ঘরে 0, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের ঘরে 0। দেখেন তাহলে কি দাঁড়ালো 5,03,02,007। দেখেন আমরা যদি প্রকৃত হিসাবটা দিতেন
আচ্ছা, এটা আমাদের যে 30,09,04 সমাধানটা দেখেন। ঠিক একইভাবে এই যে 5,03,02,007 সমাধান, এই যে 5,03,02,007। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর সমস্যার সমাধান। এবার আসেন ঘ নম্বর। তারপরে আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা দিকে আসার পরে এটা বোঝা গেছে। তাহলে ও নম্বর কি বলছে যে 98,07,05,009। তাহলে 98 কোটি। আচ্ছা, এখানে কোটির ঘরে আমাদের কি দিয়েছে, দুটো সংখ্যা আছে। তাহলে একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেহেতু এই পর্যন্ত কোটি শেষ, কিন্তু এখানে আমাদের কি লিখেছে 98 কোটি। 98 লিখতে আমাদের দুটো সংখ্যা অঙ্ক দরকার। তো এই জন্য আমরা সামনে আরেকটা বিন্দু নেব। তাহলে এই দুটো হয়ে গেলো, এই 98 কোটি। আর এই কোটির ঘরে লিখবো 8, আর এই সামনে যে বিন্দুটা নিলাম এখানে আমরা লিখবো কত, 9। তাহলে 98 কোটি। এবার কত, 7 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই যে লক্ষের ঘরে হবে 7 লক্ষ। তাহলে 5,009। তাহলে একক, দশক, শতক, হাজার, বসবে 5,000। তারপর আছে কত, 9। তাহলে এককের ঘরে বসবে আমাদের 9, আর বাদ বাকি জায়গাগুলোতে কি বসবে, শূন্য বসবে। তাহলে 98 কোটি 7 লক্ষ 5,009। দেখেন আমাদের সমাধানটা দেখেন, এই যে 98 কোটি 7 লক্ষ 5,009। এটা হচ্ছে আমাদের সমাধান। এরপরে আসেন 102 কোটি 5,708। আচ্ছা, 102 কোটি। তো 102 কোটি হলে কি হবে, এখানে আমাদের কোটির ঘর পর্যন্ত তার সামনে দুইটা সংখ্যা হবে, অতিরিক্ত বিন্দু হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত হলে, তাই না? এখানে আমাদের কি বলছে, 102 কোটি। তো 102 কোটি লিখতে আমাদের কি লাগে, 3টা অঙ্ক দরকার, তাই না? তো 3টা অঙ্কের মধ্যে আমরা একটা এখানে লিখে পেয়েছি অলরেডি, আর 2টা অঙ্ক। তাই এই দুজনে 2টা বিন্দু অতিরিক্ত দেবো। ওকে, এখানে 102 কোটি। তাহলে এই যে 102, সর্বশেষ 2টা আছে কোটি জায়গায় লিখবো, কোটির ঘরে লিখবো, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 102 কোটি। তারপরে কি 102 কোটি 5,708। 5,000 অর্থাৎ একক, দশক, শতক, হাজার। এখানে যে হাজারের পর এখানে আমাদের লিখবো 5,000। তারপর কি 708, 700, মানে শতকের ঘরে হবে 7। তাহলে একক, দশক, শতক বা শত, এখানে হবে 7। তাহলে 5,708। তাহলে এককের ঘরে হবে 8, আর বাদ বাকি এইখানে আমাদের শূন্য, এইখানে শূন্য, এইখানে শূন্য। তো দেখেন একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 102 কোটি 5,708। ওকে, আমরা যদি দেখি আমাদের বইয়ের সমাধান, তাহলে দেখেন 102 কোটি 5,708। এই যে 102 কোটি 5,708, এটা হচ্ছে আমাদের সমাধান। ওকে, তাহলে 6 নম্বর সমস্যার সমাধান শেষ। এবারে আসেন তারপর হচ্ছে যে 6 নম্বর। 6 নম্বর কি বলছে, 950 কোটি 7 লক্ষ 90। 950 কোটি 7 লক্ষ 90, 950 কোটি। অর্থাৎ কোটি লিখতে আমাদের কি 950 লিখতে হবে, অর্থাৎ 3টা, ওই যে 102 এর মতো করে লিখতে হবে। ঠিক আছে, তো দেখেন এটার সমাধানটা দেখেন। দেখেন এই যে 955, এই যে 955 এটা। তারপর আছে কোটি, কোটির ঘরে 3টা আছে। তারপর আছে যে 7 লক্ষ, এই যে লক্ষের ঘরে 7। তারপর আছে 90, 90 লিখতে 9 তাহলে 9 দশকের ঘরে আর 0 এককের ঘরে। আর বাদ বাকি এখানে 3টা ঘর ফাঁকা, এখানে 3টা কি শূন্য, আর এখানে নিযুতের ঘর ফাঁকা, এটাও শূন্য। তাহলে এটা হলো 955 কোটি 7 লক্ষ 90। এরপরে আসেন এরপরের অঙ্কটা আছে আর কি 3,500 কোটি 85 লক্ষ 921। সেইটা একটু হামলা আছে, দেখা 3,500 কোটি, 3,500 কোটি, 3,500 কোটি। 3,500 আমাদের লিখতে কিরকম রাখে, 3,500। এই যে 3,500 কোটি, মানে এটা যে 3,500 আমাদের কোটি দিন না দিয়ে সেটা পরের হিসাব। দেখেন তাহলে এখানে আমাদের কোটির ঘর পর্যন্ত আছে, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত তো লিখলাম, কিন্তু আমাদের এখানে কি বলছে 3,500 বলছে। 3,500 বলে লিখতে পারে অঙ্ক দরকার, 4টা অঙ্ক দরকার। তো 4টা অঙ্কের আমরা একটা অঙ্ক জায়গায় এখানে লিখছি অলরেডি, আর বাকি ওদের তো আর 3টা অঙ্কের দরকার। তাহলে আমরা কি করবো, এই যে
আগের 3টা বিন্দু দেবো। এই যে দিলাম 3টা, এখন 3500 কোটি না, তাহলে এখানে দেখেন 3500, এই যে 3500 হইল। আচ্ছা, তারপরে কি 85 লক্ষ, 85 একক দশক শত হাজার অযুত লক্ষ, এখানে কি লিখছে 85 লক্ষ, অর্থাৎ আমাদের লক্ষের ঘরে কি 85 লিখতে পদের সংখ্যা 5 আর 8 আর 5 লাগে, 2টা সংখ্যা লাগে, তাই না? তাহলে এই যে কি সংখ্যাটা হবে, সর্বডানের সংখ্যাটা হবে লক্ষের ঘরে, আর এটা হবে অযুতের ঘরে। একক দশক শত হাজার অযুত, লক্ষ নিযুত। এই 5টা হবে লক্ষের ঘরে, আর এই 8টা হবে নিযুতের ঘরে, ঠিক আছে? 8 আমরা জানি যে লক্ষ আর নিযুত একসাথে মিলে করতে হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে যে 85 লক্ষ 921, তাহলে একক দশক শত, এই যে 9-এর ঘরে হবে ও 17 ঘরে হবে 9, যেহেতু 9 সহ বলছে 921, তাহলে 21 হচ্ছে 2 1, আর বাদ বাকি এইখানে 0 এখানে 0, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আমাদের সমাধানটা দেখি, দেখেন এই যে 3500 কোটি 85 লক্ষ, এই যে 921, ওকে? এবার আসেন, এবারে আমাদের একটা ব্যতিক্রম হিসাব আছে, সেটা হচ্ছে যে 50,301,538,000। আচ্ছা দেখেন, আমরা এতক্ষণ কিন্তু এই বিলিয়ন মিলিয়ন এগুলো পড়ি নাই, ঠিক আছে? এতক্ষণ আমরা সর্বোচ্চ কোটি পর্যন্ত ছিলাম। তো এই মিলিয়ন বিলিয়নের যে ব্যাপারটা আছে এরকম যে আমরা তো বাংলাদেশে বাস করি, বাংলাদেশে আমাদের যে দেশীয় রীতিতে যে হিসাবগুলো করা হয় সেগুলো আছে যে এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আমাদের বাইরের দেশগুলোতে বা আন্তর্জাতিক নীতিতে এগুলো কোটি লক্ষ এগুলোকে ধরা হয় না বা এগুলো গণনা করা হয় না। বাইরের দেশগুলোতে আমাদের এই যে পড়া হয় মিলিয়ন বিলিয়ন, বিলিয়ন মিলিয়ন, ঠিক আছে? অর্থাৎ বাইরের দেশগুলোতে আমাদের ধরেন যে আমরা এখন পড়তেছি একক দশক শতক হাজার, তারপরে কি অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে? তো বাইরের দেশগুলোতে কি হয় বা আন্তর্জাতিক পদ্ধতিতে কি হয়, এই যে একক দশক শতক হাজার, হাজার পর্যন্ত ঠিক থাকে, তারপরে হাজারের পরে ওরা পরে মিলিয়ন, তারপরে পরে বিলিয়ন, ঠিক আছে? এই হচ্ছে তফাৎ। তো এখানে আমাদের সেই হিসাবটা বলছে, তো আমরা সেইভাবেই কাজ করব। তাহলে এখানে একক দশক শতক হাজার, তারপরে মিলিয়ন, তারপর কি বিলিয়ন, ওকে? তাহলে এখন দেখেন, তাহলে এইটা আমরা কীভাবে সমাধানটা করবো? এখানে কি বলছে আমাদের 50 বিলিয়ন, তারপর হচ্ছে যে 301,538,000। তো দেখেন, এটা সমাধান করার জন্য আমরা কি করবো, আমাদের 50 বিলিয়ন বলছে না, তো একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন, তাহলে এই বিলিয়নের ঘরে কি বলছে 50 বিলিয়ন বলছে, তাহলে এখানে আমরা কি লিখবো 50 লিখবো। তারপর কি বলছে 301 মিলিয়ন, 301 মিলিয়ন, অর্থাৎ মিলিয়নের ঘরে আমরা কি লিখবো 301 লিখবো। তাহলে একক দশক শতক হাজার মিলিয়ন, এটা হচ্ছে মিলিয়নের ঘরে, এটা আমরা লিখবো কত 301। তারপর কি বলছে 538,000, 538,000, অর্থাৎ হাজারের ঘরে আমাদের কি থাকে 538, তাহলে একক দশক শতক হাজার, এটা আমাদের হাজারের ঘর, এখানে থাকবে আমাদের 538। একটা ঘরে 3টে সংখ্যা, হাজারের ঘরে শুধু 538, শুধু মিলিয়নের ঘরে 301, ঠিক আছে? আর বিলিয়নের ঘরে 50, ঠিক আছে? তারপরে কি থাকতেছে, এই যে 3টা ঘর আমাদের এখন ফাঁকা আছে পরে, কিন্তু তাহলে এখানে আমরা শূন্য দেব, এই যে, ঠিক আছে? এই যে সংখ্যাটা দেখতে চাচ্ছেন, এটা হচ্ছে 50 বিলিয়ন 301,538,000, ঠিক আছে? আমরা যদি সুন্দরভাবে দেখি, এই যে দেখেন 50 বিলিয়ন 301,538,000, এই যে এককের ঘরে আমাদের শূন্য। তাহলে আচ্ছা, এখানে আমাদের আরো 2টা ঘর হইতো একক দশক শতক, তো এখানে আসলে মিস্টেক হয়ে গেছে। তো আমরা যদি দেখি দেখেন, এই যে প্রত্যেক উত্তরে দেখেন যে এটা হচ্ছে সংখ্যাটি হচ্ছে 50,301,538,300, ওকে? এটা হচ্ছে প্রকৃত অ্যান্সার। তো এই ছিল আমাদের ক থেকে ঝ পর্যন্ত সমস্যার সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে এককের ঘর,
এটা হচ্ছে আমাদের দশকের ঘর। দশক উপহান শতক মানুষ শুনে করতে হয়। ওকে, তো এই ছিল আমাদের একের সমস্যাটির সমাধান, বলতে পারেন এই যে ১ নম্বর সমস্যার সমাধান। তো আমরা তো এখানে দেখলাম সমাধানগুলো। তো প্রকৃত সমাধানটা আপনাদের এই পিডিএফ ফাইলটা বা এই ফাইলটা আপনার পাওয়ার জন্য আপনাদেরকে, যদি আপনারা পেতে চান আর কি, তাহলে আপনাদেরকে ফেসবুক গ্রুপে জয়েন দিতে হবে। ঠিক আছে? তো কীভাবে জয়েন হবেন? আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আছে যে লিঙ্ক দেওয়া আছে। এই আপনাদের দেখেন এটা ষষ্ঠ শ্রেণীর, তো ষষ্ঠ শ্রেণীর আপনারা গ্রুপে জয়েন হবেন। এখানে আপনারা হোমওয়ার্ক পাবেন প্লাস এই যে ফাইলটা পাবেন। ঠিক আছে? তো আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন নিজ দায়িত্বে। আচ্ছা, আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো। এগুলা আপনারা নিচের সংখ্যাগুলোকে অঙ্কপাতনের নিয়মে ছক তৈরি করে অঙ্কে লেখো। অর্থাৎ আমরা যেভাবে ছক তৈরি করা আছে সেইভাবে আপনার অঙ্কে আপনাদের এই অঙ্কগুলো, এগুলো হোমওয়ার্ক দেওয়া থাকলো আপনাদের। এগুলো সম্পূর্ণ নতুন অঙ্ক। আপনারা এই হোমওয়ার্কগুলো করে যে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? তো আপনারা দ্রুত ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং এই হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে ক্লাসটির সাথে থাকার জন্য। দেখেন, আমরা ৬ পৃষ্ঠার ২ নম্বর যে সমস্যা আছে এটার সমাধান করব। এখানে আমাদের এই সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে কথায় লিখতে হবে। তো কথায় কীভাবে লিখব? দেখেন, আমরা যদি স্থানীয় মান গণনা করি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে? তো আমরা জানি যে হাজার এবং অযুত দুইটা একসাথে পড়তে হয়। তো এখানে হাজারের ঘরে আছে ৫ আর অযুতের ঘরে আছে ৪। তাহলে ৪ আর ৫ মিলিয়ে আছে কত? ৪৫। তার মানে এটা হচ্ছে ৪৫,০০০। ঠিক আছে? হাজার পড়তে হবে। তারপর শতকের ঘরে কি আছে? ৭ আছে, তার মানে ৭শত। তাহলে ৪৫,৭০০। আর ৮ আর ৯ মিলে হচ্ছে যে এককের ঘরে আছে ৯ আর দশকের ঘরে আছে ৮। তাহলে ৮ দশমিক কত? ৮৯। তার মানে ফলাফল আসতেছে যে ৪৫,৭৮৯। আমরা যদি বানানটা একটু দেখি তাহলে বানানটা হবে এরকম। দেখেন, এই যে ৪৫,৭৮৯। ঠিক আছে? বানানটা এভাবে লিখবেন। এখানে আমরা কি বলছি দেখেন, এখানে অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৪৫। আমরা মুখে যে কথাগুলো বললাম সেটা এখানে লেখা আছে। শতকের ঘরে ৭ এবং দশকের ঘরে ৮ এবং এককের ঘরে ৯ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৪৫,৭৮৯। আপনারা এভাবেই লিখে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এখন একটু বড় হয়ে গেছে, তাই না? এভাবে লিখে দিবেন, তাহলে উত্তরটা মানে ঠিক হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, অথবা মার্ক নম্বর কম পাওয়ার সম্ভাবনা থাকবে না, এভাবে যদি লিখে দেয়। ওকে, এরপর আসেন এখানে। দেখেন এটা কি? এটা হচ্ছে যে একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখানে আমাদের হাজার আর অযুত মিলে আছে ৪১। তাহলে এটা আছে ৪১,০০০। এই দুটো শূন্য, একবারে এককের হচ্ছে ৭, তার মানে ৪১,০০০ তো দেখেন ৪১,০০০। ঠিক আছে? এখানে কি বলছি যে এখানে অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে আছে ৪১, শতকের ঘরে ০, দশকের ঘরে আছে ০ এবং এককের ঘরে ৭ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৪১,০০৭। ৪১,০০৭। ওকে, এবার আসেন এখানে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখেন লক্ষের ঘরে কত আছে? ৮ আছে, তার মানে আমাদের করতে হবে ৮ লক্ষ। ৮ লক্ষ, তাই না? এবারে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘরে আছে ১ আর অযুতের ঘরে আছে ৯। আমরা এর আগে কি জানিয়েছিলাম যে হাজার এবং অযুত আমাদের একসাথে পড়তে হবে। তাহলে দুইটা মিলিয়ে আছে কত? ৯১,০০০। তাহলে ৮ লক্ষ ৯১,০০০। আর এখানে এককের ঘরে ১, দশকের ঘরে ৭, তাহলে ৭১। তাহলে ৮,৯১,০৭১। ওকে, ওকে। তাহলে দেখেন এই যে ৮,৯১,০৭১। ঠিক আছে? এভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে লিখে দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে ২ এর ক নম্বর সমস্যা। এবার আসেন আমরা ২ এর খ নম্বরের দেখি। খ নম্বরে দেওয়া আছে কি দেখেন, এখানে দেওয়া আছে প্রথমে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, এটা অযুত, লক্ষ।
তার মানে লক্ষের ঘরে কি আছে বলেন তো 2 আছে, তার মানে এটা কি হচ্ছে 2 লক্ষ, তারপরে মাঝখানে 3টা শূন্য, তার মানে এগুলো কোনো কিছু পড়তে হবে না। শেষে আছে এককের ঘরে 8, দশকের ঘরে আছে 7, তাহলে 7 10 8 কত হয় 78, তার মানে 2,78,000। ওকে, এটা হচ্ছে 2,78,000। আমরা যদি দেখি বানান, দেখেন এই যে এখানে লক্ষের ঘরে 2, অযুত এবং হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 0, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 2,78,000। ওকে, ঠিক একইভাবে আমরা যদি দেখি এটা হচ্ছে কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে লক্ষের ঘরে আছে 7, তার 7 লক্ষ, হাজার আর অযুতের ঘরে মিলে আছে 90, তাহলে 7,90,678। এই যে 7,90,678। ওকে, ঠিক একইভাবে এটা হতো কত 89, আচ্ছা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,90,075। হ্যাঁ, এই যে 8,90,075। ঠিক আছে, এসে আমাদের খ অংশের সমাধান। এবারে আসেন আমরা গ নম্বর সমস্যার সমাধান দেখি। গ নম্বরের মধ্যে কি দেওয়া আছে? গ নম্বরে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এবারে আমাদের নিযুত পর্যন্ত আছে, তো এখানে আমাদের কি করতে হবে? এর আগে দেখেন আমরা হাজার আর অযুত যেরকম মিলিয়ে পড়ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুতের ঘর যেমন মিলিয়ে পড়ছি, এইবারে আমাদের এই লক্ষ আর নিযুতের ঘর একসাথে মিলিয়ে পড়তে হবে। এটা সবসময় মনে রাখবেন, লক্ষ আর নিযুতের ঘর একসাথে মিলিয়ে পড়তে হবে, আর হাজার আর হচ্ছে যে অযুতের ঘর একসাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে আছে 4 আর লক্ষের পরে আছে নিযুত, নিযুতের ঘরেও 4, তাহলে দুটো মিলাইলে কত আছে 4 10 4 কত 44, তার মানে এখানে আছে 44 লক্ষ, 44 লক্ষ। তারপরে আছে যে হাজার আর অযুতের ঘরে 0, তাই এটা কোনো কিছু বলতে হবে না। তার এখানে শতকের ঘরে আছে 7, তাহলে 700, 8 10 5 কত হয় 85, তাহলে হচ্ছে 44,785,। এটা হচ্ছে আমাদের উত্তর বা কথায় লেখা। ঠিক আছে, আমরা যদি উত্তরটাকে একটু দেখি, দেখেন 44 লক্ষ, এই যে 44,785,। আর এখানে আমরা কি বলছি যে এখানে নিযুত ও লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 44, অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 0 2টা, তার শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে 44,785। শুনেন, ব্যাপারটা হচ্ছে যে আপনারা এরকম এটা প্র্যাকটিস করবেন কথায় লিখে। তো এই যে অংশটা, এই অংশটা আমরা পরীক্ষায় লেখার চেষ্টা করবেন, বা এরকম যদি অঙ্ক আসে তাহলে হচ্ছে যে আপনারা পরীক্ষায় এই কথাটুকু লিখে দিবেন, তাহলে হচ্ছে যে আপনার জানেন যে যদি 2 মার্ক থাকে তাহলে আপনার ফুল 2 মার্ক পাবেন, কিন্তু কথা হচ্ছে যে এই শুধু এতটুকু অংশ লিখলে কিন্তু আপনি দিলেও 2 নম্বর পাবেন না। ঠিক আছে, আর আপনাদের বইয়ের উদাহরণ যে অঙ্কগুলো সেটা এভাবে এই নিয়মে দেওয়া আছে, তাই এভাবে লেখার চেষ্টা করবেন না। ওকে, এবার আসেন গ নম্বর। গ নম্বরে আছে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কত হচ্ছে? এখানে আছে 68 লক্ষ, এটা আছে 70,509। ঠিক আছে, এই যে দেখেন 68,70,509। ওকে, এবার আসেন কত আছে? এটা আছে যদি একক, দশক, কত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে আছে যে 71,5,070। হাজারের ঘরে 5 আছে, তাহলে 5,070। তাহলে দেখেন 71,05,070। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। এবারে ঘ নম্বর দেখেন, ঘ নম্বর কি বলছে? আমরা যদি একটু করি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার আমাদের কোটির ঘরে চলে গেছে, তো কোটির ঘরে কে আছে বলেন তো? এখানে 5 আছে, তার মানে আছে আমাদের 5 কোটি। তারপরে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে লক্ষ, লক্ষের ঘরে আছে 8, তাহলে 5,08,00,000। এখানে হাজারের ঘরে আছে 7, হাজারের ঘরে আছে যে অযুত, অযুতের ঘরে আছে 7, তাহলে আছে যে 77,000, তাহলে 5,08,77,000। ঠিক আছে, এটা হচ্ছে এটার কথায় প্রকাশিত রূপ। আমরা যদি দেখি প্রত্যেকটা দেখেন
5,08,77,000। আচ্ছা, এখানে 77 কথাটা আমাদের সংখ্যায় লিখতে হবে, সরি কথায় লিখতে হবে, এটা কারণে সংখ্যায় আসছে। দেখেন এটা হচ্ছে আমাদের তো 5,08,77,000। 5,08,77,000। এবার আসেন এটা কি বলছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 9 কোটি। এখানে দেখেন একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুতের ঘরে কি আছে? 4 এর 3 43, তাহলে 9,43,00,000। এটা হচ্ছে 9,799। ঠিক আছে, আমরা যদি উত্তরটা একটু দেখেন 9 কোটি, এখানে একটা মিস্টেক আছে 43। তো দেখেন 9,43,09,799। এটা হচ্ছে আমাদের কথায় প্রকাশিত রূপ। এরপরে আসেন এটা কি হয়েছে, আমরা যদি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 8,39,07,65। 8,39,07,65। ঠিক আছে, এই আচ্ছা প্রকাশিত রূপ। তো এই হচ্ছে আমাদের গ, খ, গ, ঘ। এই 1.1 যে 2 নম্বর, এই 2 নম্বরের 3টা মানে 2 নম্বর প্রশ্নের সমাধান। ওকে, আমরা এখন বাড়ির কাজ নেব কিছু হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলা আপনারা বাসায় করবেন, করে হচ্ছে যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে জমা দিবেন। ঠিক আছে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ দেওয়া আছে, ষষ্ঠ শ্রেণীর আলাদা গ্রুপ আছে। এই ষষ্ঠ শ্রেণীর গ্রুপে আপনারা যুক্ত হয়ে এই হোমওয়ার্কগুলা বাসায় করে জমা দিবেন। ঠিক আছে, সব দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আরও থাকবেন। 3 নম্বর সমস্যার সমাধান দেখেন। 3 নম্বরে বলতেছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আমাদের এখানে সার্থক অঙ্ক যেগুলো আছে সেগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে 3 নম্বর সমস্যায়। তো সার্থক অঙ্ক বলতে কি বোঝায়? সার্থক অঙ্ক হচ্ছে যে আমরা জানি যে আমরা যে অঙ্ক প্রতীকগুলো ব্যবহার করি বা সংখ্যা লিখতে যে প্রতীকগুলো ব্যবহার করি সেগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত। আমরা যত বড় সংখ্যাই লিখি না কেন সেগুলো কি হয়, এই 1 থেকে 0 পর্যন্ত এই 10টা প্রতীক দিয়ে আমাদের লিখতে হয়, তাই না? তো এগুলোকে বলা হচ্ছে আমাদের প্রতীক, এগুলোকে অঙ্ক বলা হয়। এগুলোকে অঙ্ক বলা হয়। এই 1 2 3 4 5 6 7 8 9 সমী। তো এই এখানে 10টা প্রতীক আছে। এই 10টা প্রতীকের মধ্যে প্রথম 9টা প্রতীক অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। হ্যাঁ, আর এই শূন্যটাকে হচ্ছে এটাকে বলা হয় শূন্য সংখ্যা বা শূন্য বলা হয়। তো আমরা যদি দেখি যে এই যে এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয়। এই 9টা প্রতীককে বলা হয় সার্থক অঙ্ক। আমাদের এখানে কি বলছে যে সকল সার্থক অঙ্ক অর্থাৎ আমাদের এই অঙ্কগুলোতে শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। আর যদি কোথাও শূন্য থাকে তাহলে সেটার স্থানীয় মান আমাদের নির্ণয় করতে হবে না। হ্যাঁ, তো এটাই বলতেছে। তো চলেন আমরা স্থানীয় মান নির্ণয় করার চেষ্টা করি। এখন আমাদের এখানে কি আছে 72, ক নম্বরে প্রশ্ন আছে 72। তো আমরা কি করব, আমরা এখানে 2কে লিখব এভাবে। এটা হচ্ছে 2 কি এককের ঘরে আছে, তাই না? তাহলে এখানে আমরা লিখব একক, আর এখানে হচ্ছে 2 গিয়ে, তাই আমরা লিখতে পারি 2 একক। ওকে, তারপরে কি 7 আছে, তাহলে এটাকে লিখতে পারি যে 7 দশক। 7 দশক মানে কি 7-এর সাথে 10 গুণ, 7-এর সাথে 10 গুণ করলে কত হবে? 7 10 70, তাই না? তাহলে আমাদের এখানে করতে হবে 70। এটা হচ্ছে আমাদের 72-এর স্থানীয় মান। এভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা কিন্তু এভাবেও লিখতে পারি যে 2 এর স্থানীয় মান 2 একক বা 2, 7 এর স্থানীয় মান 7 একক বা 70। ঠিক আছে, এভাবেও এই প্রসেসও লিখতে পারেন, এই প্রসেসও লিখতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা লিখবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ক
ক নম্বর সমস্যার সমাধান। এবার আমরা যদি খ নম্বর সমস্যার সমাধানটা দেখি, হচ্ছে আমাদের খ নম্বর সমস্যা। তো এখানে আমরা কি করব, 9কে লিখব, এখানে 9 আছে একক 9, এরপর আছে 5, আমরা লিখব 5 দশক। দশক মানে 5 সাথে কত গুণ হবে, 10 গুণ হবে, তাই না? তাহলে 5 10 50, ওটা 50। এরপরে আছে একক দশক শতক, তিনি আছে কত শতকের বলে, তাহলে হচ্ছে যে আমরা লিখব যে 3 শতক। শতক মানে কত, 100, তাই না? অর্থাৎ 3-এর সাথে 100 দিয়ে গুণ হবে, তাহলে 3 আর 100 গুণ করলে কত হচ্ছে, এটা আছে 300। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বর সমস্যার সমাধান। আমরা যদি কথায় দেখি, দেখেন কথায় দেখি, 9 এর স্থানীয় মান 9 একক অথবা 9, 5-এর স্থানীয় মান 5 দশক বা 50 এবং 3-এর স্থানীয় মান 3 দশক বা 300। এটা আমরা এভাবে কথায় লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি। ওকে, তো দুইটা বোঝাচ্ছে, যে কোনোভাবে আপনারা লিখবেন। এবার আসেন আমরা গ নম্বর সমস্যার সমাধান দিই। গ নম্বরে আমরা কি পড়ব, এখানে এটা প্রিন্ট করতে, হ্যাঁ। তো আমরা লিখব যে 3 একক, সামনে আমাদের এখানে আছে 3 লেখা লাগতা, 3 একক 3 হবে, তারপরে আছে 0, এটা হবে আমাদের দশক, 0 দশক লিখতে হবে, 0 দশক। এটার আমাদের এখানে 0ই হবে, হ্যাঁ, হ্যাঁ, কোনো কিছু হবে না, 0 হবে। আবার হচ্ছে যে 2, এটা হচ্ছে 2টা আছে কত শতক, হলে এই শতক আপনি কত 200, তাই না? 200 শূন্যের বেলা একই দিয়ে দিতে, মানে 0 হবে, আর কোনো কিছুই হবে না, আর বাদ বাকি সব কাকুই করছে যে পূর্ব হয়ে যেতেছে, সে অবগত হবে। এখানে আছে 4 দশক, তাহলে আছে যে 4 শতক হাজার, তাহলে 4,000, তাহলে বলব 4,000, আর এখানে আসতেছে আমাদের 4,000। ওকে, এটা আসছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান। আর এটাকে যদি আমরা কথায় লিখি, তাহলে এই পুরা শূন্যের যে ইয়াটা, এটা বাদ দিতে হবে বা বাদ দিব আমরা। ঠিক আছে, দেখেন কথায় লিখলে আমাদের হবে এরকম যে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 একক বা 9, 8-এর স্থানীয় মান হচ্ছে 8 শতক বা 8 শতক, আর 7-এর স্থানীয় মান আছে 7 অযুত বা 70,000। আচ্ছা, এখানে মিস্টেক আসছে, আমার বয়ের ইয়েটা আসে নাই, দেখেন এখানে যে 3-এর স্থানীয় মান 3 একক বা 3, 2-এর স্থানীয় মান হচ্ছে 2 শতক বা 200, তো যে শূন্যটা এখানে বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ। আর 4-এর স্থানীয় মান হচ্ছে 4,000 বা 4,000 সংখ্যা লিখব, হ্যাঁ। তো এভাবে আমাদের, মানে আমরা যদি কথায় লিখি তাহলে আমাদের এভাবে লিখতে হবে, শূন্যটা পুরোপুরি বাদ দেবো। আর যদি আমরা এভাবে লিখি তাহলে এই পুরো প্রসেসটা এভাবে দেখাতে হবে। ঠিক আছে, আপনাদের এখন যেটা ভালো লাগবে আপনারা সেভাবে লিখবেন। ওকে, এবার আসেন ঘ নম্বর সমস্যা। ঘ নম্বরে আমরা কি লিখবো, আচ্ছা তোমরা এখান থেকে লিখি যে এ হচ্ছে 9 একক বা হচ্ছে 9 শূন্য দশক কত দশক, 0 দশক, এটা হচ্ছে 0, এরপর হচ্ছে 8 হচ্ছে কত আমাদের শতক, তাহলে 8 শতক, এটা হচ্ছে আমাদের 800। তারপরে 0 হচ্ছে আমাদের 1000, তাহলে সেখানে 0, তারপরে 7 হচ্ছে অযুত, তাহলে অযুত 8 অযুত, তাহলে ওই দুইটা দিয়ে আমাদের দেখো 10,000 এদিও, ঠিক আছে, 70,000। তো এভাবে আমরা লিখব।
অথবা কথায় লিখলে আমরা এইভাবে লিখব 9-এর স্থানীয় মান 9 একক, 8-এর স্থানীয় মান 8 শতক বা 800, 7-এর স্থানীয় মান 7 বহির বা 70,000। মাঝখানে যে শূন্য দিলে ছিল শূন্য দিলে আমাদের লিখতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে গ নম্বর সমস্যার সমাধান। কিন্তু ইউ নম্বর সমস্যার সমাধান থাকে। ইউ নম্বরে আমাদের সমাধানটা এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে লিখে রাখছি। আমাদের এতে দেওয়া যাচ্ছে না। দেখেন আমরা এখানে কি করছিলাম, এখানে 8 এককের পরে আছে, তাহলে 8 একক 8 লিখছি। তারপরে আছে 7 দশকের পরে আছে 7 দশক 70, তারপরে শতকের পরে 0 আছে, তাহলে 0 শতক, এটা 0। তারপরে আছে যে 5 হাজারের পরে আছে 5, তাহলে 5,000, এবং 1000 অযুতির ঘরে আছে 4,000, তাহলে 4,000। আমরা জানি বা আপনারা জানেন যে আমরা হাজার আর অযুত একসাথে মিলাইয়া করি, তাই না? তাহলে এই 5,000 আছে যে 5,000 এখানে লিখছি, আর এই 4,000 আছে যে এখানে 40 হবে, 40,000। তো এই 40,000 আর 5,000 মিললে কত আছে? 45,000 হয়, তাই না? তো আমরা তো এদের যখন পড়ি তখন কি একসাথে পড়ি না, হাজার আর অযুত, এর জন্য আছে যে 45,000 এইভাবে লিখতে হবে। আচ্ছা, এর মেয়ে একটা কথা মনে পড়ে দিই, এইখানে এই অযুতের লেখার সময় এখানে এই ব্যাপারটা এইভাবে লিখতে হইতো। হ্যাঁ, হাজার আর অযুত, এই যে 70,000 ব্যাপারটা এইভাবে লিখতে হইতো। হ্যাঁ, এটা লেখে দেয়নি, তো আপনারা এটা কারেকশন করে নেবেন একটু। তো 40,000 হইল। এবার লক্ষের ঘরে আছে কি 0 লক্ষ, তাহলে আছে 0 লক্ষ, এটা 0। আর লক্ষ নিযুতের ঘরেও 0 লেখা আছে, মানে 0 আছে, তাহলে লক্ষ আর নিযুত দুইটাই 0, তাহলে 0 লক্ষ, এখানে দুইটাই 0। এখানে আর কোনো কাজ নেই আমাদের। তারপরে আছে যে কোটি, কোটির ঘরে আছে কত? 3, তাহলে 3 কোটি। 3 কোটি সমান আছে, আমরা এই যে পুরো 3 কোটি লিখছি এখানে। আর 3 কোটির পরে আমাদের কত? 1 আছে, তাহলে এটাকে লিখছি আমরা 1 দশক কোটি, ঠিক আছে? মানে 10 গুণ হবে, তাহলে 1 দশক কোটিতে আছে এটা 1 দিয়ে 9 শূন্য, ঠিক আছে? এখানে যদি 2 থাকে তাহলে আছে 2 দশক কোটি, 3 থাকলে 3 দশক কোটি। মানে 3 দিয়ে শূন্য হইতো 8টা, তাহলে এই 3 কোটি আর 1 দশক এই দুটো মিলে আছে কত? 13 কোটি। তো এটা হচ্ছে আমাদের ইউ নম্বর সমস্যার সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 4 নম্বর দেখেন, আমরা 4 নম্বর সমস্যার সমাধান করব। তো আমরা আগে লিখে রাখি। হ্যাঁ, দেখেন 4 নম্বর সমস্যা। 4 নম্বরে আমাদের 9 একক, 0 দশক, 7 শতক, 700, তারপর আছে যে 9,000 আর এখানে অযুতের ঘর আছে 0, তার দুটো মিলে আছে 9,000। তারপরে লক্ষ আর নিযুত দুটো ঘরে 0, এই জন্য 0 লক্ষ। এরপরে কোটির ঘরে আছে 5, তার আছে যে 5 কোটি। আর এদিকে কোটির পরে আছে, এটা হচ্ছে 2 দশক কোটি, মানে আছে যে 20 কোটি। তাহলে 20 কোটি আর 5 কোটি মোট হচ্ছে 25 কোটি, ঠিক আছে? তো এটা হচ্ছে 4 নম্বর সমস্যার সমাধান। দেখেন 6-এর সমস্যার সমাধানটা দেখেন। আমরা যদি এভাবেই লিখতে যাই তাহলে সমাধানটা হবে এরকম। এটা আসলে বোঝার কিছু নেই, আপনারা এই একই প্রসেস বারবার দেখতেছেন, হয়তোবা বিরক্ত হচ্ছেন। তো আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে কিন্তু আমাদের এই শূন্যের ইয়েগুলো থাকবে না, বা কি ঝামেলা, এত ঝামেলা হবে, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা অংশ বাদ দিয়ে, এই সিস্টেমটা বাদ দিয়ে এভাবে লিখতে পারে, ঠিক আছে? এভাবে লিখলে আপনাকে শুধু ইয়েগুলো লিখতে হবে আমাদেরকেও, শূন্যগুলো বাদ দিয়ে শুধু যেগুলো আছে স্থানীয় মানগুলো আছে, যেমন 5-এর স্থানীয় মান 5 একক বা 5, 4-এর স্থানীয় মান 4 দশক বা 40, 8-এর স্থানীয় মান 8 দশক বা 800, 7-এর স্থানীয় মান 7 দশক বা 7,000। হ্যাঁ, এতগুলো, ঠিক আছে? তারপরে এখান থেকে এই শূন্য বলতে এগুলো নাই। এরপরে এটা কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে আছে 9, তাহলে এটা হচ্ছে 9 দশক কোটি। তাহলে হচ্ছে 9-এর স্থানীয় মান 9 দশক কোটি বা এটা হচ্ছে 90 কোটি। তারপরে এরপরে আরো একটা সংখ্যা আছে, এটা যদি 9 দশক হয় তাহলে এটা হচ্ছে শতক। তাই 5 আছে, তাহলে আছে 5 শতক কোটি, তাহলে 5-এর স্থানীয় মান আছে 5 শতক কোটি, শতক। হ্যাঁ, এরপরে যদি আরো থাকে তাহলে সেটা হবে হাজার। ধরেন আর এরপর আর কোনো সংখ্যা আছে, 8 আছে, তাহলে 8,000 কোটি হবে, এরকম। তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 5 শতক কোটি বা 500 কোটি। হ্যাঁ, এভাবে আমরা কথায় মানে ইয়েগুলো সংক্ষেপে লিখতে পারি, শূন্যগুলো বাদ দিয়ে। হ্যাঁ।
আর এভাবে যখন লিখবো তখন আসলে এই ইয়েগুলো বাদ দেওয়ার অপশন থাকে না। তো আপনারা যেটা ভালো লাগবে আর কি সেভাবে লিখবেন। তো এই হচ্ছে আমাদের ৬ নম্বর সমস্যার সমাধান। এরপরে দেখেন আমাদের জ নম্বর সমস্যার সমাধান। জ নম্বরটা আমাদের এরকম আছে। তো এটাকে যদি আমরা সমাধান করি, তো দেখেন জ নম্বর সমস্যা আমরা এবার সংক্ষেপে লিখছি। এখানে হচ্ছে ২ এর স্থানীয় মান আছে ২ একক বা ২, ৩ এর স্থানীয় মান আছে ৩ দশক বা ৩০, ৪ এর স্থানীয় মান আছে ৪ দশক বা ৪০০, ৫ এর স্থানীয় মান আছে ৮ এর স্থানীয় মান আছে ৮,০০০। এভাবে আমরা এই সমস্যাটা সমাধান করছি। আপনারা চাইলে চিত্রের সমাধানটা নিজেরাই করে নেবেন। এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী সমস্যাটার সমাধান দেখি, এই হচ্ছে আমাদের ঝ নম্বর সমস্যার সমাধান। এটা অনেক বড় সমস্যা। এখানে আমাদের ৭ এর স্থানীয় মান আছে কোটি পর্যন্ত, ৮ আছে কোটি পর্যন্ত, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ৮ আছে কোটি পর্যন্ত। কোটির পরে আবার ৮ এ যে ৭ আছে দশক কোটি, ৫ আছে আমাদের শতক কোটি, শতকের পরে আছে যে হাজার, তারপরে আমাদের হচ্ছে অযুত কোটি পর্যন্ত যাবে। তাহলে ১ এর স্থানীয় মান, এই ১ এর স্থানীয় মান আছে অযুত কোটি। এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখবা। অযুত কোটিকে আমরা এভাবে লিখব। তো এই হচ্ছে আমাদের পুরো প্রসেসটা সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা ৬ পৃষ্ঠার যে ৪ নম্বর সমস্যা আছে সেই ৪ নম্বর সমস্যাটা সমাধান দেখব। এখানে কি বলা হচ্ছে যে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। অর্থাৎ আমাদের ২টা সংখ্যা লিখতে হবে, যে সংখ্যা ২টাতে ৯টা করে অঙ্ক থাকবে। হ্যাঁ, আর সেটা হবে সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তো অঙ্ক বলতে আমরা কি বুঝি? আপনারা নিশ্চয়ই জানেন যে অঙ্ক বলতে আমরা ১, ২, ৩ এভাবে কত ৯, ০ এই কয়টাকে বুঝি, তাই না? তো এখানে আমাদের ৯ এখানে সবচেয়ে বড় কে বলেন তো? সবচেয়ে বড় হচ্ছে ৯। এই ৯টা প্রতীকের মধ্যে বা ৯টা অঙ্কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৯ এবং সবচেয়ে ছোট হচ্ছে ০। ঠিক আছে? তাহলে এই ৯ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আমাদের লিখতে বলছে, তাহলে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আমাদের এরকম। ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ৯টা হচ্ছে ৯। যেহেতু আমাদের ০ থেকে ১ থেকে ০ এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ৯, এইজন্য সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটা এটা গঠন করার জন্য আমাদের ৯ ব্যবহার করতে হবে। তাহলে ৯টা ৯ লেখেন। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তো দেখেন এই হচ্ছে আমাদের ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমাদের দেশীয় রীতিতে এটাকে লেখার জন্য আমরা একটা কমা ব্যবহার করব। আ বলে রাখা ভালো যে ১ম কমাটা হবে আমাদের ৩ ঘর পর, তারপরের কমাগুলা ২ ঘর পর। ঠিক আছে? এই যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ওকে? এবার আসেন আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখেন ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা লিখব, এইখানে আমাদের এই যে ১ থেকে ১, ২, ৩ এভাবে কত ৯ তারপরে ০ পর্যন্ত। এখানে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কে? সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক ০। এখন আপনি যদি এখানে ৯টা ০ দেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই যে ৯টা ০ আমি দিলাম, তো এই ৯টা ০ কোনো কি মূল্য আছে? আমরা একটা ০ দিলেও যা হবে, এই ৯টা ০ দিলেও তাই হবে। অর্থাৎ ফলাফল কি? ০ই হবে। তো এইজন্য আমরা যখন আ এ ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাব, তাহলে এই ০ র পরে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? ০ র পরে আছে ১, তাই না? তাই এই যে সর্ববামে আমাদের একটা ১ যুক্ত করতে হবে। অর্থাৎ একটা ১ আর এখানে যেহেতু ৯ অঙ্কের কথা বলছে, এইজন্য ৮টা ০ এই মিলে আছে মোট ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এই নিচের এটা হচ্ছে আমাদের ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করছি আপনারা আ আ বুঝতে পারছেন। এখন এরকম যদি অন্য কোনো অঙ্ক দেওয়া থাকে, ধরেন আপনাকে বলা হলো যে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ৬ অঙ্কের ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা লিখে দেখান। তো অবশ্যই পারবেন, তাই না? তো দেখেন
আপনারা যদি এভাবে সাজিয়ে লিখতে চান তাহলে এভাবে সাজিয়ে লিখবেন যে ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠনের জন্য সবচেয়ে বড় অঙ্ক ৯কে ৯ বার লিখতে হবে। অতএব ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এত। আবার ক্ষুদ্রতম সংখ্যাটা লেখার বেলা এভাবে আপনারা সাজিয়ে লিখতে পারেন। ঠিক আছে? তাতে উত্তরটা আরো সুন্দর হবে। তো এই হচ্ছে ৪ নম্বর সমস্যার সমাধান। এবার এটার আলোকে আমাদের আ কিছু বাড়ির কাজ। প্রথমটা হচ্ছে যে নিচের সংখ্যাগুলোর যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এটা আমরা পূর্বের অঙ্কগুলো একটু নিয়ে আসছি। কারণ আপনারা ইতিমধ্যে এগুলো করে ফেলছেন। এগুলো আপনাকে আমাদের রিভিশনে থাকতে হবে। বুঝলেন? এজন্য পূর্বের অঙ্ক নিয়ে আসছি। সার্থক অঙ্ক। এর সামনের অঙ্কটা ছিল এরকম। আর ২ নম্বর হচ্ছে যে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো এবং তাদের পার্থক্য আ নির্ণয় করো। আচ্ছা ৯ অঙ্কের পরিবর্তে আমরা তো এখানে ৯ অঙ্কের দেখলাম। আপনারা এখানে ৭ অঙ্কের ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো এবং তাদের পার্থক্য নির্ণয় করো মানে বিয়োগফল। এটা আপনাদের কাজ থাকলো। এটা আপনারা কাজটা করে হচ্ছে যে গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে এবং এই ভিডিওর যে মানে এই অধ্যায়ের যে প্লেলিস্ট এটা কমেন্ট বক্সে দেওয়া আছে। আপনারা একটু চেক করে নেবেন। ওকে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ৫ নম্বর সমস্যার সমাধান করব। ৫ নম্বরে আমাদের সমস্যায় বলা হচ্ছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক নম্বরে আমাদের এখানে ৭টা অঙ্ক দেওয়া আছে। ৪, ৫, ১, ২, ৮, ৯, ৩। এই ৭টা অঙ্ক ব্যবহার করে এবং মাত্র একবার একটা অঙ্ক একবার করেই আমাদের ব্যবহার করতে হবে। সে কথাই বলছে যে একবার ব্যবহার করে আমাদেরকে ২ টা সংখ্যা গঠন করতে হবে। একটা আছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং একটা আছে ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে? তো আমরা কিভাবে এই কাজটা করব? দেখেন, আমরা যদি সংক্ষেপে সমাধানটা দেখি, সমাধানটা হবে এরকম আমাদের। আমরা প্রথমত এখান থেকে আ যদি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে যাই তাহলে আমরা প্রথমত কি করব? আচ্ছা, আমি ১ম কাজটা কি সেটা দেখাচ্ছি। তারপরে বিস্তারিত মানে সুন্দর করে লেখা আছে। আমরা সেই সমাধানটা দেখব এখন, হ্যাঁ? তো আমরা বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য এখানে সবথেকে মানে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় যে অঙ্কটা সেটা আগে নিব। তো এখানে সবচেয়ে বড় অঙ্ক কি? ৯। তাহলে এখানে ৯ নিব। তারপর ৯ এর পরে সবচেয়ে বড় কে? ৮। এখানে ৮ রাখবো। ৮ এর পরে আছে আমাদের কত? ৮ এর পরে আছে ৫। এই যে ৫ তারপর সরি কমা দেওয়া যাবে না। ৫ তারপর হচ্ছে যে ৪, ৪ এর পরে হচ্ছে আমাদের ৩, তারপরে ২, তারপরে ১। ওকে? এই তো। আর তো অঙ্ক নাই আমাদের, তাই না? তো আমরা একটু কমা দেই। আমরা জানি যে আমাদের দেড়শো রীতিতে ১ম এ ৩ ঘর পর কমা, তারপরে ২ ঘর পর কমা। ওকে? তো এই যে অঙ্কটা গঠিত হইল, সংখ্যাটা গঠিত হইল, এটা হচ্ছে আমাদের ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই অঙ্কটা দিয়া। কয়ের বা কতে আমাদের যে অঙ্কগুলা দেওয়া আছে সেই অঙ্কগুলা দেওয়া। ঠিক একইভাবে ৭ অঙ্কের এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। ঠিক আছে? তো ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এই সংখ্যাগুলোই হবে। মানে এটাই হবে কিন্তু উল্টা হবে। যেমন এবার এই যে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কে? ১ সর্বশেষ আসছে। তাহলে এবার এই ১ টা সামনে হবে, তারপরে ২ হবে, তারপরে ৩, তারপর ৪, ৫, তারপর ৮, তারপরে ৯। ওকে? এই যে ব্যাপারটা। তো এটা হচ্ছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা আর এটা হচ্ছে আমাদের ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তো এভাবে আমাদের সমস্যার সমাধান করতে হবে। ওকে। এরপরে আমরা যদি খ নম্বরটা দেখি তাহলে হচ্ছে যে খ নম্বরে কি হবে? খ নম্বরে আমাদের ১ম এ যদি আমরা বৃহত্তম সংখ্যাটা গঠন করতে যাই তাহলে কি হবে? এখানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা হচ্ছে ৯। তাহলে এখানে আমাদের বসবে ৯, ৯ এর পরে হচ্ছে ৮, তাহলে এখানে ৮, ৮ এর পরে ৭, তারপরে হচ্ছে ৫, তারপরে ৪, সে কমাগুলো হবে না আসলে। তারপরে ৩, তারপরে ০। ওকে? এখন আমরা যদি ৩ ঘর পর কমা দিই, আচ্ছা এখানে তো কমা দেওয়াই যায়। আর এখানে ওকে। এটা হচ্ছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার যদি আমরা ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে যাই, তাহলে কি হবে? দেখেন এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ০, তারপরে হচ্ছে ৫, তারপরে হচ্ছে সরি ৫ কেন হবে? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ০, তারপরে সংখ্যা হচ্ছে তোমার অ ৩। হুম?
এই যে এখান থেকে আমরা নিই ৩, তারপর হচ্ছে ৪, তারপরে ৫, ৭, ৮, ৯। ওকে। দেখেন এটি কিন্তু আমাদের ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু এটি কি আমাদের ঠিক হইছে? না। এখানে একটু মিস্টেক আছে। মিস্টেকটা কি? দেখেন এখানে ৩ এর সামনে কি আছে? ০। আমরা তো যেকোনো সংখ্যার সামনে যদি ০ থাকে তাহলে ওটাকে কি করতে পারি? বাদ দিতে পারি। তো এটা কিন্তু এটা যদি ০টা যদি বাদ দেই তাহলে এটা কি আর ৭ অঙ্কের সংখ্যা থাকতেছে? না। এটা তখন কয় অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে? ৬ অঙ্কের। তাই এইখানে আমাদের একটা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? এইখানে আমাদের যে ০ দেওয়া আছে আর এখানে যে ৩ আছে, এদের একটু জায়গাটা আমাদের বদল করে দিতে হবে। তো কি করতে হবে? এই ৩ টাকে আমাদের আগে লিখতে হবে আর এই ০ টাকে পরে লিখতে হবে। ওকে? তাহলে এই যে সংখ্যাটা এখন হইল, এইটা হচ্ছে আমাদের ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? এখন যখনই এরকম শূন্যের ঝামেলা পড়বেন, তখনই এই কাজটা করবেন কিন্তু, হ্যাঁ? মানে শূন্যের পরে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে ওই মানে শূন্য থাকলে শূন্যের পরবর্তী ক্ষুদ্র সংখ্যাটা একটু আগে দিতে হবে। আর শূন্যটা মানে ওদের এই দুজনের শুধু স্থান বিনিময় করতে হবে আর বাদবাকি সব ঠিকঠাক থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ক এবং খ এর সমাধান করার উপায়। তো আমরা যদি এর আ আ সমাধানগুলো একটু সাজানো গোছানোভাবে দেখি তাহলে সমাধানটা এরকম হবে। দেখেন আ দেখেন এই যে সমাধানটা আমাদের এই যে ৫ নাম্বার প্রশ্নের সমাধান। এখানে আমরা লিখলাম যে বৃহত্তম সংখ্যা অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। হুম? এই যে ১ম এ আমরা এভাবে সাজিয়ে নেব অঙ্কগুলাকে। আমরা পরীক্ষার খাতায় যখন উত্তরগুলো করব তখন এভাবে উত্তরগুলো করব। ঠিক আছে? তারপরে কি করব? অতএব বৃহত্তম সংখ্যাটি হলো এত। ওকে? ঠিক একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা লিখব তখন হচ্ছে যে অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। আ এভাবে লিখব। আচ্ছা। তাহলে এখন আমাদের অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। ঠিক আছে? ঠিক একইভাবে খ নাম্বারে আমরা যে কাজটা করছি যে অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে ১ম এ সাজিয়ে নিছি। তারপরে আ বৃহত্তম সংখ্যাটি হলো এত। ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে আমরা ওই যে শূন্যের যে ঘটনাটা আমরা কথাগুলো বললাম, সেই কথাগুলো এখানে আমরা লিখে দিয়েছি। ঠিক আছে? তো আ এভাবে আপনারা লেখার চেষ্টা করবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে যে সাজাইলে পাই এত, তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এত। ঠিক আছে? এই কথাগুলো একটু আগেই বলছি, এখন আর বললাম না। তো এই হচ্ছে আমাদের আ আ ৫ নাম্বার যে সমস্যা, এই ৫ নাম্বার সমস্যাটির সমাধান। তো এই সমস্যার আলোকে আপনারা কিছু বাসার কাজ নেন। তো দেখেন, এটা হচ্ছে আপনাদের বাসার কাজ বা হোমওয়ার্ক থাকলো। আপনারা এই সমস্যাটির সমাধান করে আমাদের Facebook গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? আমাদের Facebook গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে। প্লাস আ এই যে অধ্যায়ের যে ভিডিওগুলা সেগুলা আমাদের আ ১ম কমেন্টে দেওয়া আছে লিংক। এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা আ ৬ নাম্বার যে সমস্যা আছে, এই ৬ নাম্বার সমস্যাটির আমরা সমাধান করব। তো ৬ নাম্বার সমস্যায় কি দেওয়া আছে? বলতেছে যে ৭৩,৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। আপনারা জানেন যে আ প্রত্যেকটা সংখ্যায় যে প্রতীকগুলা দ্বারা গঠিত তাদেরকে অঙ্ক বলা হয়। তো এইখানে এই যে ৭ একটা অঙ্ক, ৩ অঙ্ক, ৪ একটা অঙ্ক, ৫ একটা অঙ্ক, ৫ একটা অঙ্ক, হ্যাঁ? তো এই অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে, আমাদেরকে এখন এই প্রশ্নে যে বলছে যে এটার বিপরীতভাবে এই অঙ্কগুলাই আমরা যদি বিপরীতভাবে সাজাই, তাহলে যে সংখ্যাটা হবে সেটা আমাদেরকে কথায় লিখতে হবে। তো দেখেন বিপরীতভাবে সাজানো মানে কি? বিপরীতভাবে সাজানো মানে হচ্ছে যে এই যে শেষ থেকে শুরু, অর্থাৎ এই ৫ আগে লিখতে হবে, তারপরে এই ৫ লিখতে হবে, তারপরে এই ৪ লিখতে হবে, তারপরে ৩, তারপরে ৭। ঠিক আছে? এই যে সংখ্যাগুলা, এগুলো হচ্ছে আমাদের বিপরীতভাবে সাজিয়ে লিখতে হবে। ওকে? ওকে। এই যে সংখ্যাটা এখন দাঁড়াইলো, এখন এটাকে আমাদেরকে কথায় লিখতে হবে। তো দেখেন, এটা সংখ্যাটা কি দাঁড়াইছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত তার মানে আমাদের অযুত আর হাজার আমাদের কি করতে হয়? একসাথে মিলাইয়া বলতে হয়। আমরা তো জানি, তাই না? তাহলে এটা হচ্ছে ৫৫,০০০। ৫৫,০০০ তাহলে ৪৩৭। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কথায় লেখা। আচ্ছা, আমরা সমাধানটাকে একটু দেখে নেই গোছানোভাবে। এই যে দেখেন, এখানে যে সমাধানটা লেখা আছে আপনারা এভাবে লিখবেন যে প্রদত্ত সংখ্যা এত, তাহলে সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাইলে পাই ৫,৪৩৭। এটাকে কথায় লিখবে ৫৫ সরি আগের কথাটা একটু বলেছি।
55,437, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রকৃত উত্তর। তো 6 নম্বর খুব ছোট অঙ্ক ছিল। তো এটা হচ্ছে 6 নম্বর সমস্যার সমাধান। এবার আমাদের এই পুরো অধ্যায়টা শেষ হয়ে গেল, তাই না? তো পুরো অধ্যায়টা আমাদের যেহেতু এই অঙ্কের মাধ্যমে শেষ হয়ে গেল, তো আমরা একটা কাজ দিচ্ছি আপনাদেরকে। তো আপনাদের এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ২ টা সৃজনশীল প্রশ্ন আছে আমাদের এই অধ্যায়ের, হ্যাঁ? এবং ১০ টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই প্রশ্নটা পরীক্ষা দেওয়া, ঠিক আছে? আমরা যদি একটু দেখি পুরো প্রশ্নটা, এটা হচ্ছে প্রথম সৃজনশীল, হুম? আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল, ওকে? এরপরে আমাদের নয়ভিত্তিক বহু নির্বাচনী আছে ১০ টা। এই যে এটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। আপনারা আমাদের ফেসবুক গ্রুপে এটা পেয়ে যাবেন। তো আপনাদের কাজ হচ্ছে নিজেরা বাসায় প্র্যাকটিস করে, মানে পরীক্ষা দিয়ে সে ছবি তুলে আমাদের গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? তো দেখি কে আগে জমা দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, এবং আমাদের এই অধ্যায়ের যে প্লেলিস্ট সেটা হচ্ছে কমেন্ট বক্সে আছে, একটু চেক করে নেবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে।